সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগত। পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট আউট হয়েছে, সেই সঙ্গে ডব্লিউপিএসসি এর প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। তবে এই দুটো পরীক্ষারই মানে ডব্লিউপি কেপি তারপরে হচ্ছে কেপিএসআই পিএসসি ক্লার্কশিপের মেন সব একই সাথে ডিসেম্বরের শেষ বা হচ্ছে জানুয়ারির মধ্যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট হবে। এবার প্রচুর ক্যান্ডিডেট যারা হচ্ছে কেপিতে পাস করেছে, কেপিএসআই ডব্লিউপিএসআই পাস করেছে, পিএসসি ক্লার্কশিপে পাস করেছে, এবার দুটোকে কম্বাইন করে এগিয়ে নিতে চাইছো, সেই ক্ষেত্রে কি পসিবল? দেখো, যে পসিবল, ক্লার্কশিপে যেহেতু বাংলা ইংরেজি দুটো আছে, তাই বাংলা ইংরেজি এবং এসআই এই দুটোকে একই সাথে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু বেশ কিছু ডিফারেন্স আছে। মানে স্ট্র্যাটেজি বলো বা হচ্ছে কোয়ালিটি, সেই দিক থেকে যদি বলো তাহলে প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স যেমন কোশ্চেন লেভেল বা যেরকম এসেছে সেই তুলনায় বলতে পারো যে ডব্লিউপিএসআই কেপিএসআই গ্র্যাজুয়েট লেভেলের হলেও ক্লার্কশিপ ডব্লিউপিএসআই কেপিএসআই এর তুলনায় বাংলা ইংরেজি অবশ্যই ক্লার্কশিপে হার্ড আসে, বেশি ডেপথ নলেজ দরকার। তাও কিভাবে দুটোকে কম্বাইন এগিয়ে নিয়ে যাবে, বিশেষ করে ইংলিশ যেটা আছে, ইংলিশটাকে তুমি অনেকটাই একই রকম করতে পারো রিপোর্ট টপিকের ক্ষেত্রে বিশেষ করে, এবং হচ্ছে ট্রান্সলেশন যদি আগের মতো পুলিশ বোর্ডও যদি আগের মতো প্যারাগ্রাফের মতো দেয় তাহলে হচ্ছে ট্রান্সলেশনটাকেও নিতে পারো। তবে সাধারণত অবশ্যই প্রেসি রাইটিং যেটা, সেটা ক্লার্কশিপে বা পিএসসির যে পরীক্ষা সেখানে প্রেসি রাইটিং একটু স্ট্যান্ডার্ডই থাকে বলতে গেলে। তো আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্ট টপিকটা নিয়ে আলোচনা করছি। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও যে 1 ঘন্টায় 6টা রাইটিং লিখে আসতে হবে, 1 ঘন্টায় 6টা রাইটিং লিখে আসতে হবে, যারা ভয় করছে যে কি করে পসিবল, তাদের ক্ষেত্রে বলি অত বেশি বড় বড় করে লিখলে তো হবে না। যতটুকু দরকার, যে পয়েন্ট দেওয়া থাকবে আমাকে খুব ছোট্ট করে 90 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এবং এইরকম ভাবে লিখলে ভালো একটা মার্কসও পাওয়া যাবে, সেই কথাটা বলবো। আর ক্লার্কশিপের ক্ষেত্রে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ আজ এবং হচ্ছে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অ্যাডমিশন হবে। ভালো করে বুঝে যাও যে ক্লার্কশিপের ক্ষেত্রে আজকেই এবং হচ্ছে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত অ্যাডমিশন চলবে, এর বাইরে কিন্তু ক্লার্কশিপের অ্যাডমিশন নেওয়া হবে না। আর এখানে আমি যা বলে দেবো যে প্রসেসে, সেইভাবে যদি অ্যাডমিশন নিতে পারো তাহলে সেইভাবে নেবে, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ফোন রিসিভ করে সবাইকে বোঝানো যাবে না। তো দেখে যে রিপোর্ট টপিক রিপোর্ট টপিক আমি তার মানে বেশ সমস্ত টপিক আমি এখানে আলোচনা করব না সিকিউরিটির জন্য, যে কেমন ধরনের কি টপিক আসতে পারে সেই টপিক আমি বেশ কিছু আলোচনা করছি। যখন কোর্সে যারা ভর্তি হয়ে যাবে সমস্ত টপিকই তোমরা পেয়ে যাবে। যে ক্লার্কশিপের ক্ষেত্রে আহামরি বেশি গুরুগম্ভীর কিছু ভেতর থেকে আসে না, যেমন মাধ্যমিক লেভেল পর্যন্ত বা হচ্ছে ডেইলি নিউজ পেপার যেগুলোকে আমরা বলি, সেই রকম ডেইলি নিউজ পেপারই আসবে। যেমন হচ্ছে আর্থকুয়েক ভূমিকম্প সম্পর্কে, বা কোনো একটা স্টর্ম ঝড় সংক্রান্ত, বা হয়তো বলো ট্রেন অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, বা হচ্ছে নৌকা উল্টে গেছে বোট অ্যাক্সিডেন্ট, বা হতে পারে এরোপ্লেন ক্র্যাশ, যেটা গুজরাটের আহমেদাবাদ যেটা হয়েছে, সেটা রিসেন্ট টপিক থেকে অনেক সময় তুলে দেয়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইপের, যেমন হয়তো এনভায়রনমেন্টাল ইস্যুস হতে পারে, বা হচ্ছে সাউন্ড পলিউশন, প্লাস্টিক ব্যাগ ব্যান, বা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন টাইপ, বা হচ্ছে গার্বেজ ক্লিনিং অপারেশন, এর উপরে কোনো অভিযান চালানো হয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেরকম টাইপের হতে পারে। এবং রিসেন্ট ফ্লাড, বন্যা নিয়েও ইম্পর্টেন্ট মানে একটা ব্যাপার রয়েছে, তাই ফ্লাড নিয়েও হতে পারে। আমি বাকি টপিক দেখালাম না, বাকি টপিক যারা কোর্সে ভর্তি হয়ে যাবে অবশ্যই জেনে যাবে, বা এরকম ধরনের টপিক, মানে এটা জেনে রাখবো যে এরকম ধরনের টপিকই ক্লার্কশিপের পরীক্ষায় আসবে। সাধারণত এসআই এর ইংলিশ পরীক্ষাতেও এরকম ধরনেরই আসে, তবে একদম প্রিভিয়াস ইয়ার 2018-19 বা এরকম দেখি তাহলে একটু ভেতর ডেপথ থেকে এসেছে। সে ডেপথ থেকে এলেও বা এডিটোরিয়াল বা ড্রাফট রাইটিং এরকম ধরনের এলেও সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট, তারপরে হচ্ছে তোমার অনলাইন এডুকেশনের সুফল কুফল, মানে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন এডুকেশন, এরকম ধরনের টপিক আছে, সবই করানো হবে। তবে এইভাবে দুটোকে কম্বাইন করে এগিয়ে নিয়ে যেতে পারো। তো দেখো যেন যে প্রথমে আমি আসছি যে আর্থকোয়েক নিয়েটা লেখাবো, আর্থকোয়েক নিয়ে রিপোর্ট রাইটিংটা লেখাবো, একদম ছোটোর মধ্যে কতটুকু কি লিখবে তার আগে বলে দিই যে রুলস অফ রিপোর্ট রাইটিং, অর্থাৎ একটা রিপোর্ট রাইটিং লিখতে গেলে নিয়ম কি কি। তো সবার প্রথমে দেখো কি আছে, 1 নম্বর যে গিভ এ কনটেক্সচুয়াল টাইটেল বা হেডলাইন, অর্থাৎ সবার প্রথমে কি করতে হবে, একটা প্রাসঙ্গিক তোমাকে শিরোনাম দিতে হবে, একটা টাইটেল শিরোনাম দিতে হবে। নেক্সট হচ্ছে তার নিচে প্লেস অ্যান্ড ডেট দিতে হবে, বা যদি ডেলি নিউজ পেপার বলে অবশ্যই বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখতে পারো, বা বাই এক্স লিখতে পারো। কেন? কারণ রিপোর্ট রাইটিং এর টাইটেলটা দেওয়া থাকে যে তারপরে যে লেখে তার নাম দেওয়া থাকে,
বা হয়তো জানা নেই যে কে লিখেছে, সেই কারণে যেন কোনো একটা প্রতিনিধি লিখেছে সেই তার নাম দেওয়া থেকে সেই কারণে যেন বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো। 3 নম্বরে যে ডেসক্রাইব এন্টায়ার দ্য ফ্যাক্ট ইন ফার্স্ট প্যারাগ্রাফ ব্রিফলি, অর্থাৎ প্রথম যে অনুচ্ছেদ হবে সেই প্রথম অনুচ্ছেদে পুরো বিষয়বস্তুটাকে সম্পর্কে আলোচনা করতে হবে সংক্ষেপে। যদি ধরো আমি ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে লিখি তাহলে হয়তো বলবো যে গতকাল এই এক্সপ্রেস তারপরে এতটার সময় এই স্টেশনের কাছে হয়েছে, এতজনের মৃত্যু হয়েছে, এতজন আহত হয়েছে, এই যে পুরো ঘটনাটা প্রথম প্যারাগ্রাফের মধ্যেই বলা হয়। 4 নম্বরে ইন সেকেন্ড প্যারাগ্রাফ রাইট ডাউন দ্য ডিটেলস অফ দ্য টপিক, সেকেন্ড প্যারাগ্রাফে কি করতে হবে, টপিকের ডিটেলসটা বর্ণনা করতে হবে। 5 নম্বরে যে ইন থার্ড প্যারাগ্রাফ প্রিকশন আর মেজার টেকেন শুড বি গিভেন, তৃতীয় অনুচ্ছেদে কি করতে হবে, যে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল সেই ব্যাপারটা লিখতে হবে। 6 নম্বরে যে ওয়ার্ড লিমিট 100 to 50, অর্থাৎ ওয়ার্ড লিমিট যেটা 100 থেকে 150 মধ্যে লিখতে হবে। যদি একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং এর ওয়ার্ড লিমিট 150 হয়, কিন্তু এখানে ডেইলি নিউজ পেপার বা ক্লার্কশিপের ক্ষেত্রে এতটা বেশি সময় পাওয়া যাবে না, বা এসআই এর ক্ষেত্রেও যেমন প্রিভিয়াস ইয়ারে 10 নম্বর দেওয়া ছিল, 100টা শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল, এখন বর্তমানে যদি 15 নম্বরও দেয় একটা রিপোর্ট রাইটিং এ, এবং সেই ক্ষেত্রে ওই রকমই 100, 120, 30টার বেশি লেখা যাবে না, এর মধ্যে লিখতে হবে। 7 নম্বরে যে আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল জাস্ট অ্যাকর্ডিং টু দ্য গিভেন পয়েন্টস অফ দ্য কোশ্চেন, অর্থাৎ উত্তর যেটা হবে সেটা হচ্ছে স্বচ্ছ হবে, সাধারণ হবে, সহজ সরল হবে, এবং জাস্ট শুধু যে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের উপর ভিত্তি করেই তোমাকে লিখতে হবে। তো আগে দেখা যে কোশ্চেনটা আমি প্রথমে এখানে অ্যানালিসিস করে দিচ্ছি। সে কি কোশ্চেন, এরকম যদি প্রশ্ন থাকে তাহলে কতটুকু কি লিখবে, যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট অ্যান আর্থকোয়েক ইন টোকিও ইউজিং ফলোইং পয়েন্টস উইদিন 100 to 150 ওয়ার্ডস, অর্থাৎ 100 থেকে 150 শব্দের মধ্যে লিখতে হবে টোকিওতে আর্থকোয়েক ভূমিকম্প নিয়ে। প্লেস কি আছে, টোকিও। আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কি আছে, 10:20 AM 5 মে 2022, 5.5 ম্যাগনিটিউড ইন রিক্টার স্কেল। মার্শাল স্কেল আছে টোকিওতে হচ্ছে 3, গুনমাতে হচ্ছে 5, এপিসেন্টার হচ্ছে ইবারকি প্রেফেকচার, নো নিউজ অফ ডেথ, বুলেট ট্রেন সাসপেন্ডেড। এই পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টের উপরে আমাকে লিখতে হবে। আমি আগে রিপোর্ট রাইটিংটা লিখিয়ে নিচ্ছি, তারপরে ক্লার্কশিপের ক্ষেত্রে কিভাবে কি ক্লাস হবে, বা হচ্ছে পেপার চেকিং থাকবে কিনা, বা কি কি দেওয়া হবে না দেওয়া হবে, সমস্ত প্রসেস বৃত্তান্ত ফিস এই ব্যাপারে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসের সাথে থাকুন। তো তাহলে দেখে না যে ইংরেজিটা তো আমি অবশ্যই লিখবো, ইংরেজি লেখার আগে আগে বাংলাটা বলে দিচ্ছি, যে বাংলায় কতটুকু দেখো ছোট করে লিখেছি, এর থেকে বেশি লেখাও যাবে না, বা বেশি লিখে তুমি নাম্বারও পাবে না, এই এতটুকু লিখলে পরেই অবশ্যই 15-এর মধ্যে 12, 13, 14 পর্যন্ত নাম্বার তুমি পেতে পারো। তো প্রথমে দেখো লিখে দিয়েছি যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প, টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প। তারপর হচ্ছে বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতাকে লিখতে পারে, তবে ইন্টারন্যাশনাল কোনো নিউজ হলে সেই ক্ষেত্রে নিজস্ব না করে স্পেশাল করেসপন্ডেন্ট অর্থাৎ বিশেষ সংবাদদাতা কথাটাই লিখবে। তারপর হচ্ছে টোকিও জায়গার নাম দিয়ে দিয়েছি 6 মে 2022। কি হয়েছে, গতকাল ভারতীয় সময় সকাল 10:28 টোকিও শহরে রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প প্রবল ক্ষয়ক্ষতি ঘটালো, যদিও ভূতত্ত্ববিদ আগাম অনুমান করেছিল এবং যথাযথ ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথম প্যারাগ্রাফে বলে দিলাম যে কোথায় কি হয়েছে না হয়েছে বলে দিলাম। দ্বিতীয় প্যারাগ্রাফে হচ্ছে ডিটেলস আলোচনা করতে হবে। ভূমিকম্পের প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইবারকি প্রেফেকচারের দক্ষিণ অংশ এবং তার পার্শ্ববর্তী এলাকা। মার্শাল স্কেলে সর্বোচ্চ মাত্রা টোকিওতে ছিল 3 এবং গুনমাতে ছিল 5। ভূতত্ত্ববিদ এবং অন্যান্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই জাপানকে মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে সতর্ক করেছে, বিশেষত এর ভূতাত্ত্বিক গঠন, নগরায়ন, স্থাপত্য এবং টেকটনিক পাতের চাপের কারণে। নর্মালি ভূমিকম্পের ক্ষেত্রে দেখো যে কোনো জিনিসের ক্ষেত্রে একটা কজ কারণ দিতে হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হয়েছে, কি কারণ ছিল, বন্যা হয়েছে কেন হয়েছে, ঝড় হয়েছে কি কারণের জন্য হয়েছে, সেই রকমই প্রত্যেকটার ক্ষেত্রে একটা কজ দেখাতে হয়। তবে এই ভূমিকম্পের ক্ষেত্রে কারণ যেটা সব জায়গাতে একই রকমই হবে, কারণ প্রত্যেকটা ভূমিকম্পের পিছনে এই কারণগুলোই রয়েছে, সেগুলো তো আমি বলে দিলাম। নেক্সট প্যারাগ্রাফে যে মেজার টেকেন বা এরপরে কি হয়েছে না হয়েছে, মাঝে মাঝে মৃত্যুর কোনো খবরাখবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু ঘরবাড়ি, দোকান, গাছপালা উপড়ে গেছে এবং রেল লাইন ভাঙার কারণে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ আছে, যথাযথ তদন্ত চলছে। তাহলে এবার ইংরেজিটা যদি লিখি, চলো ইংরেজিটা লিখবো যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প। তাহলে কি দেবো টাইটেলটা, যে এ ডিভাস্টেটিং আর্থকোয়েক, এ ডিভাস্টেটিং আর্থকোয়েক, a devastating earthquake strikes Tokyo, strikes
টোকিও। হাইফেন দিয়ে যদি কোনো মৃত্যু হয় বা কিছু হয় তাহলে হাইফেন দিয়ে সেটা লিখে দিতে পারো, যে হয়তো 5 ডায়েট বা যতজন ডায়েট সেটা লিখতে পারো। তারপরে নিচে ঠিক এই জায়গাতে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার, এবং টাইটেলের প্রত্যেকটার ফার্স্টটাকে ক্যাপিটাল লিখতে পারো। এরপরে হচ্ছে প্লেসের নাম, জায়গার নাম, মানে হচ্ছে টোকিও। তারপর হচ্ছে 6 মে 6, 2022 কোলন দিয়ে স্টার। কি বলছে, গতকাল ভারতীয় সময় সকাল 10টা 28 টোকিও শহরে রিক্টার স্কেলে এত মাত্রার ভূমিকম্প ঘটে। তাহলে কি করবো, একটা বিধ্বংসী ভূমিকম্প, মানে একটা বিধ্বংসী ভূমিকম্প, এটা হচ্ছে সাবজেক্ট, মানে ডিভাস্টেটিং আর্থকোয়েক, ডিভাস্টেটিং আর্থকোয়েক কত মাত্রার, রিক্টার স্কেলে 5.5 মাত্রা। তাহলে এ ডিভাস্টেটিং আর্থকোয়েক উইথ এ ম্যাগনিটিউড মানে হচ্ছে মাত্রা বা হচ্ছে মান, তাহলে হচ্ছে ম্যাগনিটিউড অফ 5.5 অন রিক্টার স্কেল। মানেটা এটা যে 5.5 মাত্রা, রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প, এটুকু হলো সাবজেক্ট, প্রবল ক্ষয়ক্ষতি ঘটালো। তাহলে কি করবো, যে বা আগে প্রথমে লিখি যে স্ট্রাক মানে আঘাত হেনেছিল, অর্থাৎ হচ্ছে স্ট্রাক, সাবজেক্ট ভার্ব যেটা সেটা হচ্ছে স্ট্রাক অন দ্য লার্জ এরিয়া অফ টোকিও। বাংলাতে এখানে একটু করা হয়েছে যে টোকিওতে আঘাত হেনেছিল, ওই ব্যাপারটা এখানে ইংরেজিতে নিয়ে এলাম। তাহলে দেখো যে সাবজেক্ট কি হলো, যে ডিভাস্টেটিং আর্থকোয়েক উইথ এ ম্যাগনিটিউড অফ 5.5 অন রিক্টার স্কেল, এতটুকু সাবজেক্ট। তারপরে আঘাত হেনেছিল মানে ভার্ব যেটা সেটা স্ট্রাইক থেকে হচ্ছে স্ট্রাক, আঘাত হেনেছিল স্ট্রাক অন দ্য লার্জ এরিয়া অফ টোকিও, অর্থাৎ টোকিওর বিস্তীর্ণ এলাকা জুড়ে, এবং প্রবল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তাহলে অ্যান্ড caused a huge devastation, গতকাল মানে হচ্ছে yesterday at 10:28 AM। এবার এই যেটুকু দেওয়া আছে, যদিও ভূতত্ত্ববিদ আগাম অনুমান করেছিল এবং যথাযথ ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল, এইটুকু লিখতেও পারো, নাও লিখতে পারো, লিখলে হয়তো বেশি হয়ে যেতে পারে। যদি লিখে দাও তাহলে একটুকু লিখে দিতে পারো যে যদিও মানে হচ্ছে দো দ্য জিওফিজিস্ট অনুমান করেছিল, মানে হ্যাড দেখো পাস্ট পারফেক্ট এটা লেখা ভালো, কারণ পাস্টে হয়েছে, পাস্টের আগের ঘটনা, তার মানে আগাম অনুমান করেছিল যে হতে পারে, যে হ্যাড প্রেডিক্টেড ওয়েল ইন অ্যাডভান্স and proper safety arrangements had been taken। তবে ক্লার্কশিপের পরীক্ষার ক্ষেত্রে এতটুকু না লিখতে পারো, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, ফার্স্ট প্যারাগ্রাফটা অনেকটা বড় হয়ে গেল। এই লাস্টে যেটুকু লিখলাম দো থেকে, এটুকু বাদ দিয়ে দিতে পারো। নেক্সট এখান থেকে লিখবে যে ভূমিকম্পের প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইবারকি প্রেফেকচার। যে কোনো ভূমিকম্প যা হোক এর এপিসেন্টারটা লিখতে হবে, মানে কোথা থেকে উৎপত্তি হয়েছে, এটা একটা হচ্ছে প্যাটার্ন। তাহলে কি করবো, এর প্রধান কেন্দ্রবিন্দু মানে ইটস এপিসেন্টার ওয়াজ দা, কি বলছে যে ইবারকি প্রেফেকচারের দক্ষিণ অংশ, তার মানে কি দক্ষিণ অংশটা আগে আসবে ইংরেজিতে, অর্থাৎ ইটস এপিসেন্টার ওয়াজ দা সাউদার্ন পার্ট অফ ইবারকি প্রেফেকচার এবং তার পার্শ্ববর্তী এলাকা। তাহলে অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট এরিয়া।
মার্শাল স্কেলে সর্বোচ্চ মাত্রা টোকিওতে ছিল 3 এবং গুণমাত্রা ছিল 5। তাহলে দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি of মার্শাল স্কেল was 3। কোথায়? 8 হচ্ছে গুনমা, এই 8 হচ্ছে টোকিও, and 5 at গুনমা। তাহলে হয়ে গেল। পরের ব্যাপার হচ্ছে ভূতত্ত্ববিদ এবং অন্যান্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরে জাপানকে মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে সতর্ক করেছে, বিশেষত এর ভূতাত্ত্বিক গঠন, নগরায়ন, স্থাপত্য এবং টেকটনিক চাপের কারণের জন্য। কি লিখবো? যে ভূতত্ত্ববিদ অর্থাৎ জিওফিজিস্ট, geophysicists and other experts কি আছে? যে ভূতত্ত্ববিদ ও অন্যান্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই জাপানকে মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে সতর্ক করেছে। এই যে পাস্ট মানে সতর্ক করেছে, পাস্টের আগেই করেছে মানে কি? এটা পাস্ট পারফেক্টে লিখবো যে জিওফিজিস্ট অ্যান্ড আদার এক্সপার্টস হ্যাড ওয়ার্ন, সতর্ক করেছে মানে যে হ্যাড ওয়ার্ন ফর ডিসেন্টস কয়েক দশক ধরে, দ্যাট জাপান ওয়াজ ভালনারেবল, অর্থাৎ বিপজ্জনক ছিল, জাপান ছিল ভালনারেবল, বিপজ্জনক। জাপান ওয়াজ ভালনারেবল বিকজ অফ ইটস জিওলজি, ভূতাত্ত্বিক গঠন যেটা, সেটা হচ্ছে কি? জিওলজি। এবার এটা যে কোনো অন্য কোনো দেশে হতে পারে, নেপালে আর্থকোয়েক বলো, সুদানে আর্থকোয়েক, বা যেখানেই বলবে সেই জায়গাতে সব একই বলে দিতে পারো, একই জিনিস। এরা ওয়ান, এই জাপানের জায়গায় জাস্ট দেশটা চেঞ্জ হয়ে যাবে, আর সব একই থাকবে লেখা। তাহলে কি হচ্ছে? যে ওয়াজ বিকজ অফ ইটস জিওলজি, তারপর হচ্ছে নগরায়ন মানে হচ্ছে আরবানাইজেশন, তারপর হচ্ছে টেকটনিক স্ট্রেস। দিয়ে দিলাম। তাহলে জিওফিজিস্ট অ্যান্ড আদার এক্সপার্টস হ্যাড ওয়ার্ন মানে সতর্ক করেছিল, হ্যাড ওয়ার্ন ফর ডিসেস কয়েক দশক ধরে, দ্যাট জাপান ওয়াজ ভালনারেবল, জাপান বিপজ্জনক ছিল, ওয়াজ ভালনারেবল বিকজ অফ ইটস, কারণে মানে এর কারণে, জিওলজি, আরবানাইজেশন, টেকটনিক স্ট্রেস, এদের এই সমস্তর কারণে। মৃত্যুর কোনো খবরাখবর পাওয়া যায়নি, অর্থাৎ নো নিউজ অফ ডেথ, মৃত্যুর কোনো খবরাখবর পাওয়া যায়নি। নো নিউজ অফ ডেথ হ্যাজ বিন রিপোর্টেড। বাট তবে বেশ কিছু ঘরবাড়ি, দোকানপাট উপরে গেছে। বাট মেনি হাউসেস, shops, trees were uprooted। এবং রেল লাইন ভাঙার কারণের জন্য বুলেট ট্রেন বাতিল হয়েছে। তাহলে বুলেট ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে। তাহলে বুলেট ট্রেন সার্ভিস হ্যাজ বিন, বাতিল করা হয়েছে। এগুলো সব কি? প্যাসিভ ভয়েসে লিখছি যে হ্যাজ বিন সাসপেন্ডেড, ডিউ টু দা, কারণে মানে ডিউ টু দা ব্রেকিং অফ রেলওয়ে ট্র্যাক। যথাযথ তদন্ত চলছে। দ্য প্রপার ইন্সপেকশন
ইজ গোয়িং অন, ইজ গোয়িং অন। তাও দেখলে তো যে এইটুকু লিখলাম যে কতটুকু ছিল বাংলায়, ইংরেজিতে যখন লিখছি এটা আরো অনেক বড় হয়ে যাচ্ছে। তাই যদি আরো মনে করে যে ছোট করে দিতে পারবে তাহলে ছোট করলে, যেটা ফার্স্টের এই লাইনটুকু বলেছি অর্থাৎ দো থেকে এখান থেকে এইটুকুকে বাদ দিয়ে দিতে পারো, আরো ছোট হয়ে যাবে, বা ওটার কোনো কাজ নেই, ওটা একটু বেশি জুড়ে দিয়েছি, ঠিক আছে, এতটুকু এইটুকু বাদ দিয়ে দিতে পারো। তো দেখবে এটাই মোটামুটি 100, 110, 15 এরকম শব্দের মধ্যেই হয়ে যাবে কভার লেখা আছে। তো আগামীকাল যে ক্লার্কশিপের হচ্ছে সেখানে সেটার জন্য বলে দিই যে কি ব্যাপার না ব্যাপার। সেটা হচ্ছে দেখো যে কোর্স ফিস আমি সবাইকে বলেই দিচ্ছি, এটা আমার বলতে কোনো ব্যাপার নেই যে বেশি সময় এখন আর পাওয়া যাবে না। যেটা হচ্ছে ক্লার্কশিপের জন্য কোর্স ফিস যেটা থাকবে সেটা হচ্ছে 1000 টাকা। ক্লার্কশিপের জন্য ওয়ান টাইম ফিস যেটা থাকবে সেটা হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। সোমবারের দিনকে হচ্ছে বাংলা সন্ধ্যা 6:30 থেকে হবে, সন্ধ্যাবেলা 6:30 থেকে। বুধবারের দিনকে হচ্ছে ইংরেজি রিপোর্ট বা প্রেসি সন্ধ্যাবেলা 7:45 থেকে হবে। শুক্রবারের দিন হচ্ছে গ্রামার বা হচ্ছে ট্রান্সলেশন থাকবে, সন্ধ্যাবেলা 7:45 থেকে থাকবে। এবার অনেকটা বলবে বাংলার ব্যাপারটা কি হলো, বাংলা ওই বেশি দিন মানে বেশিরভাগ ক্ষেত্রে যেমন রিপোর্ট রাইটিং ওগুলো বোথ ল্যাঙ্গুয়েজে করা হয় অনেক সময়, বাংলা ইংরেজি, যেটা বাংলা করা হবে সেটা ইংরেজিতে করানো হবে। তারপর প্রেসি রাইটিংটা আলাদা, ওটা আলাদা আলাদা করাতে হবে, ট্রান্সলেশন, ঠিক আছে। এই 3 দিন হচ্ছে ক্লাস। ওই 19-20 মানে এই যে রুটিন আছে, কোনোদিন দেখা গেলো যে শুক্রবারে যে গ্রামার পার্টে আছে, বেসিক গ্রামারের কিছু ক্লাস হতে পারে, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করানো হবে, বা ডাইরেক্ট ট্রান্সলেশনে ঢুকে যেতে পারি। সোমবারের দিন কোনোদিন এমনি বাংলা শুধু আলাদা করে কিছু কিছু টপিক থাকতে পারে যে যেগুলো হয়তো বাংলাতেই আসবে, প্রতিবেদন ইংরেজিতে আসবে না, বা বঙ্গানুবাদ, সেটা সেইভাবে করানো হবে। ক্লাসের পদ্ধতি যেটা প্রসেস সেটা হচ্ছে গুগল মিট, ঠিক আছে, গুগল মিটের মাধ্যমে করানো হয়। জানো যে গুগল মিটে লাইভ ক্লাসটা করানো হয়, রেকর্ডিং সেখানে তোমরা দেখতে পাবে না, কিন্তু লাইভ ক্লাসের পরে ঠিক রেকর্ডিং লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা জয়েন হলেই দেখতে পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই পিডিএফ নোটসটা এবং হচ্ছে রেকর্ডিং লিঙ্কটা পেয়ে যাবে। এবং টপিক অনুযায়ী সব ক্লাস হচ্ছে লাইভ, রিপোর্ট বলো, প্রেসি বলো, ট্রান্সলেশন বলো, সবকিছুই। এবং প্র্যাকটিস সেট যেটা সেটা হচ্ছে চেক করে দেওয়া হবে। আর যে হোম টাস্ক বা ক্লাসে যদি কোনো টাস্ক দিই সেটা ক্লাসের আগে যারা শো করবে তাদেরকে অবশ্যই দেখে দেওয়া হবে। আর হচ্ছে টোটাল এখন এই মুহূর্তে বেশি সময় নেই, টোটাল 2টো মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্টের পেপার অবশ্যই চেক করে দেওয়া হবে। এবং পড়ানো যেটা হবে সেটা বেঙ্গলি টু ইংলিশ মেথডে ক্লাস করানো হবে। ভর্তির প্রসেস দেখে নাও। ভর্তি যেটা হচ্ছে 7797427474 এই নাম্বারে ফোনপে বা গুগল পেতে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট, প্রিলি অ্যাডমিট কার্ড এবং হচ্ছে উল্লিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এবার এটা হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি, পেমেন্টের স্ক্রিনশট আর হচ্ছে প্রিলি অ্যাডমিট কার্ড। অনেকে যারা এসআই জানতে চাইছিল অ্যাডমিট কার্ড কেন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই যে অ্যাডমিট কার্ড তুমি চাকরি পাবে তারপরে তোমার কাছ থেকে টাকা ডিমান্ড করা হবে বা তোমার ছবি চেপে দেবো, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কারণ এতজন চাকরি পায় যে অত ছাপার সময় থাকে না আমাদের কাছে। তো ওটা হচ্ছে ক্যান্ডিডেট প্রুফ, ঠিক আছে, ওটা ক্যান্ডিডেট প্রুফ লাগবে, ওটা ব্যাপার আলাদা। যার মনে হচ্ছে কোনো সন্দেহ লাগছে তার ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়া দরকার নেই, যেখানে লাগবে না মনে হবে সেইখানে তুমি নিতে পারো। আর যেটা হচ্ছে স্টুডেন্ট যেটা নেওয়া হবে ক্লার্কশিপের জন্য সেটা হচ্ছে 50 স্টুডেন্ট, 50 জন স্টুডেন্টকে মাত্র নেওয়া হবে।